হ্যালো, গুড মর্নিং। ওয়েলকাম টু ফিজিক্স লাভার্স। আজকে আমরা ক্লাস 11 নিউটনের গতিসূত্র চ্যাপ্টারটা আলোচনা করব। আমরা প্রত্যেকেই জানি যে পদার্থবিজ্ঞানের জনক বলা হয় স্যার আইজ্যাক নিউটন। তো স্যার আইজ্যাক নিউটন পদার্থের গতি সম্পর্কিত অবশ্যই এটা বলে রাখা ভালো যে স্যার আইজ্যাক নিউটন যে গতির কথা বলেছিলেন সেটা কিন্তু কোনো একটি সরলরৈখিক পথে গতির ক্ষেত্রে, কোনো একটি বস্তুর গতির ক্ষেত্রে স্যার আইজ্যাক নিউটন তিনটে সূত্র আবিষ্কার করেছিলেন। যে তিনটে সূত্র এবং তাদের বিবৃতি, তাদের আলোচনা, বিস্তৃত আলোচনা সম্পর্কে আমাদের এই চ্যাপ্টার দেখবে। ভেক্টর চ্যাপ্টারের পরের চ্যাপ্টার হচ্ছে নিউটনের গতিসূত্রাবলী। সেই সূত্রগুলি নিয়ে আজকে আমরা এই চ্যাপ্টারটা নিয়ে আজকে আমরা আলোচনা শুরু করব। প্রথম সূত্রটা কি? প্রথম সূত্রটা আমরা এই সূত্রগুলো কিন্তু প্রত্যেকে আগে থেকে পড়ে এসেছি। প্রথম সূত্রটা কি? বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকে, আর গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরল রেখা বরাবর চলতে থাকে। কি বললাম? বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির অবস্থায় থাকে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরল রেখা বরাবর চলতে থাকে। এটা হচ্ছে প্রথম সূত্র। অর্থাৎ প্রথম সূত্র অনুসারে আমরা দুটো ধারণা পাই। এক নাম্বার যে ধারণাটা পাই সেটা হচ্ছে জাড্য কি? ওই যে আমরা বললাম না, কোন একটা বস্তু স্থির অবস্থায় থাকবে বা গতিশীল অবস্থায় থাকবে, কোন একটি স্থির বস্তু স্থির অবস্থায় থাকা বা গতিশীল বস্তু গতিশীল অবস্থায় থাকার যে প্রবণতা, এটা কি বলা হয়? অ্যাকচুয়ালি জাড্য। ঠিক আছে। আর দ্বিতীয়ত এখান থেকে পাই যেটা, সেটা হচ্ছে বলের সংজ্ঞা। আমি কি বললাম দেখো, বাইরে থেকে বল প্রয়োগ না করলে, ওই যদি বল কথাটা উঠিয়ে দাও তাহলে খেয়াল করে দেখো আমরা সূত্রটা কি আসবে? বাইরে থেকে যা প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকে, তাই বল। তাহলে বলের সংজ্ঞাটা পেয়ে গেলাম। ঠিক আছে, এটা গেল প্রথম সূত্র। দ্বিতীয় সূত্রে কি বলছে? কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। প্রযুক্ত বল যেদিকে কাজ করে ভরবেগের পরিবর্তন সেই দিকেই হয়। কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। প্রযুক্ত বল যেদিকে কাজ করে ভরবেগের পরিবর্তন সেই দিকেই হয়। সেকেন্ড ল থেকে মূলত আমরা কি জানতে পারি? সেকেন্ড ল থেকে মেইনলি আমরা যে জানতে পারি সেটা হচ্ছে যে বলের অভিমুখটা কোন দিকে হবে। খেয়াল করে দাও এখানে কি বলা হলো, যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তন হয় প্রযুক্ত বলের সমানুপাতিক। প্রযুক্ত বল যেদিকে কাজ করে ভরবেগের পরিবর্তন সেই দিকেই হয়। তার মানে ভরবেগের পরিবর্তনটা যেদিকে হচ্ছে সেই বস্তুটার বলের অভিমুখটাও সেই দিক বরাবর। এবং এখানে জানতে পারলাম বলের সূত্র কি, বলটা কার উপর ডিপেন্ড করে? ভরবেগের পরিবর্তনের হারের সঙ্গে বলটা সমানুপাতিক হবে। এটা গেল সেকেন্ড ল। তাহলে এখানে জানতে পারলাম কি, একটা হচ্ছে বলের সমীকরণ, আর একটা জানতে পারলাম অভিমুখ। চলে যাব 3 নাম্বার সূত্র। 3 নাম্বার সূত্রে কি বলা হচ্ছে, যে প্রত্যেক ক্রিয়ারই সমান না বিপরীত প্রতিক্রিয়া আছে। ছোটবেলা থেকে আমরা জেনে আসছি যে থার্ড লটা হচ্ছে সবচেয়ে সহজ ল, কিন্তু এবার দেখব থার্ড লটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ল। এটা নিয়ে কিন্তু অনেক এবার আমাদের কাজকর্ম করতে হবে এই থার্ড লটাকে কাজে লাগিয়ে। এখানে তাহলে কি বলা হলো? ক্রিয়া ও প্রতিক্রিয়া সমান না বিপরীতমুখী। অ্যাকচুয়ালি এখান থেকে আমরা ক্রিয়া প্রতিক্রিয়ার আলোচনা পেলাম, যে যেটা দিলাম সেটা ক্রিয়া, যেটা ফেরত পেলাম সেটা হচ্ছে প্রতিক্রিয়া। ক্রিয়া ও প্রতিক্রিয়া সমান না বিপরীতমুখী। আমি এইদিকে বল প্রয়োগ করলে প্রতিক্রিয়া এইদিকে ব্যাক পাবো। সমান বলের সমান মানের এবং বিপরীত বিমুখ, এই তিনটি হচ্ছে আমাদের মেন সংজ্ঞা, মানে মেন সূত্র অ্যাকচুয়ালি। এবার এই তিনটে সূত্রকে নিয়ে আমাদের এর পরের কাজ শুরু হবে। ফার্স্ট ল থেকে তো আমাদের এমন কিছু ক্যালকুলেশন নেই। আমরা একটা ক্যালকুলেশন আছে যেটা আগে সেকেন্ড ল করার পরে তারপর ফার্স্ট লয়ে আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে। কি করে করবো দেখো সেকেন্ড লয়ের প্রতিষ্ঠা? আমরা পড়েছি এগুলো। আমরা এম বলের একটা বস্তু আছে যেটা ইউ বেগে চলছিল, টি সময় পর
বস্তুটার অন্তিম বেগ হয়েছে ভি। তাহলে কোন একটা বস্তু ইউ বেগে চলছিল, টি সময় পর বস্তুটার বেগ হয়েছে ভি। তাহলে ভর আর বেগের গুণফলকে বলা হয় ভরবেগ। তাহলে বস্তুটার প্রাথমিক ভরবেগ কত ছিল? এম ইউ। টি সময় পর ভরবেগ বেড়ে হয়েছে কত? এম ভি, তাই তো? তাহলে টি সেকেন্ডে ভরবেগের পরিবর্তন কত? দেখো এম ভি মাইনাস এম ইউ। টি সেকেন্ডে কিন্তু ভরবেগের পরিবর্তন এম ভি মাইনাস এম ইউ। অতএব 1 সেকেন্ডে ভরবেগের পরিবর্তন কত হবে? এম ভি মাইনাস এম ইউ বাই টি। সূত্রানুসারে কি বললো? সূত্রানুসারে বললো এর সঙ্গে প্রযুক্ত বলটা সমানুপাতিক হবে। অর্থাৎ প্রযুক্ত বল, তুমি যে অ্যাকচুয়ালি এই বস্তুটা ইউ বেগ ছিল, এই বস্তুটার টি সেকেন্ড পরে বেগ হলো ভি। কেন হলো? বাইরে থেকে নিশ্চয়ই কোনো একটা বল প্রযুক্ত করা হয়েছে। বাইরে থেকে বল প্রযুক্ত না হলে তো বেগ বাড়তো না। এটাই তো ফার্স্ট ল বলেছিল, তাই না? ফার্স্ট ল কি বলেছিল? যে বাইরে থেকে যদি বল প্রয়োগ না করে তাহলে কিন্তু স্থির বস্তু স্থিরই থাকবে। তাহলে যে বস্তুটা দাঁড়িয়ে আছে সে দাঁড়িয়েই থাকবে, আর যে বস্তুটা গতিশীল সে সমবেগে চলবে। তাহলে ইউ থেকে বি হয়েছে, বেগ বেড়েছে বা কমেছে, যাই হোক না কেন, তাহলে নিশ্চয়ই বাইরে থেকে একটা বল প্রয়োগ করা হয়েছে। না হলে সে যে বেগে চলছিল সে তো সেই বেগেই চলতো, বা যদি দাঁড়িয়ে থাকতো তাহলে দাঁড়িয়েই থাকতো। তাহলে কোনো একটি স্থির বস্তুকে গতিশীল করানোর জন্য বা কোনো গতিশীল বস্তুকে সে যে বেগে গতিশীল সেই বেগে গতিশীল রাখার জন্য কি ব্যাপার, যেটা আমাদের কন্ডিশন, সেটাকে বাইরে থেকে বল প্রয়োগ করা হবে না। তাহলে যেহেতু একটা বস্তুটার বেগের পরিবর্তন হয়েছে, তাহলে নিশ্চয়ই বাইরে থেকে একটা বল প্রয়োগ করা হয়েছে। বলা হচ্ছে এই বলটার সঙ্গে এই ভরবেগের পরিবর্তনটা সমানুপাতিক। এখানে এমটাকে কমন নাও, তাহলে এফ ভ্যারি জাস্ট এম কমন নিলাম, পড়ে থাকলো ভি মাইনাস ইউ বাই টি। তার মানে এফ ভ্যারি জাস্ট এম এ, এটা কনস্ট্যান্ট পুট করো, এফ ইকুয়াল টু কে ইনটু এম এ। এবার যদি একক ভরের বস্তুর উপর m ইকুয়াল টু 1 একক বল প্রয়োগ করলে একক ত্বরণ সৃষ্টি হয়, তারপরে দেখো k ইকুয়াল টু 1 হবে। এখানটা খেয়াল করো 1 ইকুয়াল টু k ইনটু 1 ইনটু 1, তাহলে k ইকুয়াল টু 1, k ইকুয়াল টু 1 পুট করলে ফর্মুলা পেলাম দেখো f ইকুয়াল টু ma। তার মানে এখানে আমাদের বলের যে সূত্র পেলাম সেই বলের সূত্রটা হচ্ছে f ইকুয়াল টু ma, যেখানে f হচ্ছে বল, m হচ্ছে ভর, a হচ্ছে ত্বরণ। এই হচ্ছে আমাদের এখানটায় মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা। এবার এটা হচ্ছে আমাদের সেকেন্ড ল এর ফর্মুলা f ইকুয়াল টু ma। f ইকুয়াল টু ma থেকে আমি ফার্স্ট ল প্রতিষ্ঠা করব। ফার্স্ট ল তোমার কোশ্চেন পড়বে অনেক সময় পরে কোশ্চেন, যে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্র প্রতিষ্ঠা করো। প্রথম গতিসূত্র কোনো সূত্রই নেই, কিভাবে প্রতিষ্ঠা করব? খেয়াল করে দেখো f ইকুয়াল টু ma, এটাকে আমি এরকম করে লিখতে পারি m ইনটু v মাইনাস u বাই t, লিখতে পারি, তাই তো? এবার ফার্স্ট লয়ে কি বলছে? বাইরে থেকে বল প্রয়োগ না করলে, তাহলে f ইকুয়াল টু 0 করে দাও। f ইকুয়াল টু যদি 0 হয় তাহলে m ইনটু v মাইনাস u বাই t ইকুয়াল টু 0। তাহলে v মাইনাস u বাই t ইকুয়াল টু 0, কোনাগুনি গুণ করলে v মাইনাস u ইকুয়াল টু 0, তাহলে v ইকুয়াল টু u। তার মানে দেখো বস্তুটার প্রাথমিক বেগ আর অন্তিম বেগটা সমান সমান। আমরা বারবার করে বলছি, এখানেও বলছিলাম দেখো বস্তুটার বেগের পরিবর্তন হয়েছে, তার মানে নিশ্চয়ই বাইরে থেকে কোনো একটা বল প্রয়োগ করা হয়েছে। যদি বলটা প্রয়োগ না করা হতো তাহলে দেখো তার অন্তিম বেগ আর প্রাথমিক বেগ কিন্তু সমান সমান হতো। তার মানে নিশ্চয়ই বাইরে থেকে বল প্রয়োগ করা হয়েছে বলে এখানে বেগের পরিবর্তন হয়েছে। যদি বলটা প্রয়োগ না করা হতো, f ইকুয়াল যদি 0 হতো, তাহলে দেখো তার প্রাথমিক বেগ আর অন্তিম বেগ সমান সমান হতো। এটাই হচ্ছে সেকেন্ড ল থেকে প্রথম সূত্রের প্রতিষ্ঠা। ঠিক আছে? আচ্ছা, ওইগুলো নিশ্চয়ই আমি একদম আলোচনা করছি না, আমি যে বলের একক কি, বলের একক আর এর মধ্যে সম্পর্ক কি, এসআই পদ্ধতিতে বলের একক নিউটন, সিজিএস ডাইন, সম্পর্ক 1 নিউটন সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন, মাত্রা m l t টু দি পাওয়ার -2। ঠিক আছে? এই জিনিসগুলো আমরা প্রত্যেকই জানি বলে আমি আলোচনা করলাম না। চলে যাব এরপর আমাদের থার্ড ল। থার্ড লাইনে কি বলা হলো? ক্রিয়া ও প্রতিক্রিয়া সমান না বিপরীতমুখী। অর্থাৎ যখনই আমি কোনো একটি বস্তুতে ক্রিয়া বল, আমি এখানে ক্রিয়া বল প্রয়োগ করলাম, তার মানে এ কিন্তু আমার মধ্যে একটা রিটার্ন ব্যাক দিল
যে বলটা হচ্ছে প্রতিক্রিয়া বল। আমি ক্রিয়া বল দিলে প্রতিক্রিয়া বল আমাকে ব্যাকে পেতে হবে। এরা প্রত্যেকে একে অপরের বিপরীতমুখী এবং সমান। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এখানটায় কয়েকটা কাজ আমরা করব। আচ্ছা দেখো তো, একটু ভেবে দেখো তো, মানুষ হাঁটে কি করে? মানুষ হাঁটে কি করে? মানুষ যখন হেঁটে যায়, খেয়াল করো, তখন কিন্তু সে যখন হাঁটে তখন সামনের পাটাকে কিন্তু ব্যালেন্স করে, পেছনের পা দিয়ে কিন্তু ধাক্কা মারে, তাই না? সামনের পাটাকে ব্যালেন্স রেখে পিছনের পা দিয়ে কিন্তু ধাক্কা মারে, ধাক্কা মেরে শরীরটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। তাহলে এ কিন্তু এই পায়ে একটা এইদিকে ক্রিয়া বল প্রয়োগ করে, মাটি কিন্তু এর উপর একটা বিপরীত দিকে প্রতিক্রিয়া বল প্রয়োগ করে, যে প্রতিক্রিয়া বলের জন্য কিন্তু আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি। যদি কখনো এরকম হতো এই পাটাকে রেখে দিয়ে এই পা দিয়ে যদি ধাক্কা মারতাম, তাহলে কিন্তু এই দিকে ধাক্কা মারতাম, তাহলে কিন্তু ব্যাকে যদি পিছন দিকে হাঁটতে হয়, তাহলে তখন সামনের পায়ে ধাক্কা মেরে কিন্তু পিছন দিকে যেতে হয়। এটা হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়ার একটা উদাহরণ। পাখি ওড়ে কি করে? পাখি ওড়ে, যখন পাখি ওড়ে দেখো এই ডানায় বল প্রয়োগ করে, এই ডানায় বল প্রয়োগ করে, এই ডানায় বল এইদিকে প্রতিক্রিয়া বল, এই ডানার বল এইদিকে প্রতিক্রিয়া বল, এই প্রতিক্রিয়া বলগুলোর জন্যই কিন্তু পাখি অ্যাকচুয়ালি উঠতে পারে। এগুলো তো গেল নর্মাল আলোচনা। আমরা একটু আজকে ডিটেলস আলোচনা করব যে কপিকল, কোনো একটা কপিকল যদি হয় বা কোনো একটা টেবিলের উপর কোনো একটা যদি কপিকল টাইপের কোনো একটা বস্তু রাখা থাকে, তার মধ্যে বস্তুর গতি কি করে হয়, এই জায়গাটা নিয়ে একটু আমরা আলোচনা করব। কি করে? মনে করো এইটা একটা টেবিল, একটা কাঠের পাটাতন, তার উপর এখানটায় একটা কপিকল লাগানো আছে, একটা বস্তু স্মল এম ভরের, এই স্মল এম ভরের বস্তুটা কপিকলের সাহায্যে এইদিকে ঝোলানো আছে, এইদিকে ক্যাপিটাল এম ভরের একটা বস্তু ঝোলানো আছে। আমাকে বের করতে হবে অ্যাকচুয়ালি জিনিসটা কি হবে বলো তো? জিনিসটা হবে যেটা, সেটা হচ্ছে এই ক্যাপিটাল এম এর জন্য এর নিচের দিকে নেমে আসবে, মানে একে নিচের দিকে টেনে নামাবে। যখন নিচের দিকে একে টেনে নামাবে তখন এর গতিটা কি হবে সেটা আমাদেরকে ভাবতে হবে, যে এর গতিটা, এর ত্বরণ কত হবে, এর টান কত হবে। টান অ্যাকচুয়ালি টান বলতে কি? টান, আমি একটা জিনিসকে একে ধরে আমি আমরা টানছি, আমি দেখো যেদিকে টানছি টান কিন্তু তার অপোজিটে কাজ করে, তাই না? আমি গলায় দড়ি দিতে গিয়েছি, আমি যদি গলায় দড়ি দিতে যাই তাহলে চেষ্টা করো, ভাবো জিনিসটা, যে আমি নিচের দিকে যখন ঝুঁকে আছি দড়ি কিন্তু উপর দিকে টানছে। ভেবে দেখো জিনিসটা, আমি নিচের দিকে ঝুঁকছি, দড়ি কিন্তু উপর দিকে টেনে ধরছে। দড়িও যদি আমার সঙ্গে নিচের দিকে টান দিত তাহলে ছিঁড়ে পড়ে যেত, তাহলে কিন্তু কোনো ব্যক্তি কোনোদিন মারা যাবে না, যদি কনসেপ্টটা এরকম হয়। তার মানে যেদিকে তুমি বলটা প্রয়োগ করবে টানটা কিন্তু তার অপোজিটে কাজ করে। এখানেও টান দেখো, এ যদি নিচের দিকে নামে, টান কিন্তু এর উপর দিকে কাজ করবে। এ নিচের দিকে নামবে কোন বলের জন্য? এখানে আমাদেরকে বলের জিনিসগুলো আলোচনা করতে হবে, কোনটা কোন দিকে বল কাজ করছে আগে আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে, এগুলোকে বলা হয় গতির সমীকরণ। প্রত্যেকটা থার্ড লাইনের মধ্যে অন্তর্ভুক্ত গতির সমীকরণ। কোন বলটা কোন দিকে কাজ করছে এই জায়গাগুলো আমাদেরকে দেখতে হবে। তাহলে দেখো প্রথম ক্ষেত্রে, এর ক্ষেত্রে এই দিকে কি বল কাজ করছে? এমজি। কেন কাজ করছে? এ অভিকর্ষের অধীনে আছে তাই। কিন্তু এ দেখো কিন্তু অভিকর্ষের অধীনে নেই, একটা কাঠের পাটাতনের উপর রাখা আছে। তাহলে এর ক্ষেত্রে এমজি কাজ করলেও সেই এমজি কিন্তু আলটিমেটলি এখানটায় কোনো ইফেক্ট দেবে না। কেন? কারণ সেটা কাঠের পাটাতনের উপর আছে। আমি যদি একটা চেয়ারের উপর বসে থাকি তাহলে সেটা আমার টানার জন্য কোনো তো ফ্যাক্টর নয়, এই এমজিটা তো কোনো ফ্যাক্টর নয়। এখানে এমজিটা তাহলে কোনো রকম কোনো ফ্যাক্টর নয়, এই এমজিটা একে এইদিকে টেনে নামাবে। তাহলে এই যেহেতু এমজি কাজ করছে, এখানে এর উপর দিকে ধরলাম টান কাজ করছে কি, দেখো যেদিকে এমজি কাজ করছে টান কিন্তু তার উপরে কাজ করছে। ধরলাম বস্তুটা এ ত্বরণে নিচের দিকে নামছে। কেন নামছে? কে টেনে আনছে? এই টানটাই তাকে এইদিকে টেনে আনছে। কোন ত্বরণে টেনে আনছে? এ ত্বরণে এইদিকে টেনে আনছে। তাহলে এই জায়গাটাকে যদি আমরা আলোচনা করি তাহলে দেখো তো, আচ্ছা এবার এ যদি নিচের দিকে নামে, এই বস্তুটা যদি নিচের দিকে নামে, তাহলে ভেবে দেখো নিশ্চয়ই এখানটায় যে বলটা আছে সেই বলটার মান টানটাকে অতিক্রম করেছে বলে তো নিচের দিকে নামছে।
যদি এটা অতিক্রম না করতে পারতো তাহলে তো এ নিচের দিকে নামতোই না। তাহলে যেহেতু এই ক্যাপিটাল এম ভরের বস্তুটা নিচের দিকে নামছে, তাহলে প্রথমে ক্যাপিটাল এম ভরের বস্তুর ক্ষেত্রে আলোচনা করি। ক্যাপিটাল এম ভরের বস্তুর ক্ষেত্রে আলোচনা করলে এর ক্ষেত্রে দেখো নিচের দিকে গতিশীল, তার মানে অবশ্যই কিন্তু এমজিটা টি এর চেয়ে বড়। যদি এমজির মানটা টি এর চেয়ে বড় না হতো তাহলে তো এই নিচের দিকে নামতোই না, তাই তো? কতটা বড়? যে বলের জন্য নিচের দিকে নেমেছে সেইটুকু বড়। কোনটা? এদিকে আলটিমেটলি এ ত্বরণে নামছে, তাহলে এম ভরের বস্তুটা নিচের দিকে কত বল কাজ করছে? এম এ। ওই এম এটা এলো কেন? ওই এম এটা এলো তার কারণ এমজিটা যেহেতু টি এর চেয়ে বড়। কতটা বড়? যেটুকু বড় তার জন্যই নিচের দিকে নেমেছে। তার মানে এমজি মাইনাস টি ইকুয়াল টু এম এ। এবার স্মল এম ভরের বস্তুটার ক্ষেত্রে দেখো তো, স্মল এম ভরের বস্তুটা কিন্তু বস্তুটাকে টি ত্বরণেই নিচের দিকে নিয়ে আসছে, এ ত্বরণে সরি টি টানে এ ত্বরণে নিয়ে আসছে। তাহলে এর ক্ষেত্রে টি যেটা সেটা শুধুমাত্র এম এ, কারণ এক্ষেত্রে তো ওই টানটাই যে তাকে এ ত্বরণ নিচের দিকে নিয়ে আসছে, সামনের দিকে নিয়ে আসছে। তাহলে তার টি যত এম এটাও কিন্তু ততই। ঠিক আছে? তাহলে এখানে টি ইকুয়াল টু এম এ। এখানে দেখো আমি এর ভ্যালু বের করতে পারবো। এই টি ইকুয়াল টু এম এটা এখানটায় পুট করো, তাহলে এম জি মাইনাস এম এ ইকুয়াল টু এম এ। তাহলে এম জি ইকুয়াল টু ডান দিকে নিয়ে চলে যাও এম প্লাস এম ইন্টু এ, অতএব এ ইকুয়াল টু এম জি বাই এম প্লাস এম। এখানটায় টি ইকুয়াল টু এম ইন্টু এম জি বাই এম প্লাস এম, তার মানে উপরে দেখো এম এম বাই এম প্লাস এম ইন্টু জি। আমরা দেখো টানের রাশিমালা আর ওই বস্তুটার ত্বরণের রাশিমালা কিন্তু এখান থেকে পেয়ে গিয়েছি। ঠিক আছে? এটা হচ্ছে গতির সমীকরণ ফার্স্ট কেস। চলে যাবো সেকেন্ড কেসে। সেকেন্ড কেস যেটা কপি কল হয়, একটা কপি কল মনে কর, কপি কলের এইদিকে একটা নিরাটার বস্তু ঝোলানো আছে। ধরলাম এইদিকে যে বস্তু ঝোলানো আছে সেটা হচ্ছে স্মল এম, আর এইদিকে যে বস্তু ঝোলানো আছে সেটা হচ্ছে ক্যাপিটাল এম। ক্যাপিটাল এমটা নিচের দিকে নামবে আর এ উপর দিকে উঠবে। এখানে দেখো দুটো বস্তুরই কিন্তু ওজনটা ফ্যাক্টর, কারণ দুটোই অভিকর্ষের অধীনে নিচের দিকে নেমে আছে। তাহলে দুটোর ক্ষেত্রে কিন্তু এই এমজিটা একটা ফ্যাক্টর। তাহলে এর ক্ষেত্রে এমজিটা নিচের দিকে কাজ করছে, টিটা উপর দিয়ে কাজ করছে। এর ক্ষেত্রেও এমজিটা নিচের দিকে, টিটা উপর দিয়ে কাজ করছে, কিন্তু এ নামছে নিচের দিকে, এ উঠছে উপর দিকে। তাহলে এবার ভাবো দুটো দুটো ক্ষেত্রে আলাদা আলাদা করে বের করছি। প্রথমে ক্যাপিটাল এম এর ক্ষেত্রে বের করো। ক্যাপিটাল এম এর ক্ষেত্রে বস্তুটা কোন দিকে গতিশীল? নিচের দিকে গতিশীল। নিচের দিকে গতিশীল হওয়া মানে তার মানে যে অবশ্যই নিচের বলটা উপরের বলের চেয়ে বেশি, তার মানে এমডিটা টি এর চেয়ে বেশি। কতটা বেশি? ঠিক আছে? স্মল এম ভরের বস্তুর ক্ষেত্রে যদি গতি আলোচনা করি, ওর ক্ষেত্রে দেখো বস্তুটা উপর দিকে গতিশীল, তার মানে অবশ্যই এই ক্যাপিটাল টিটা এমজির চেয়ে বড়। কতটা বড়? টি মাইনাস এমজি ইকুয়াল টু এম। ঠিক আছে? দুটো জায়গা থেকে টি কে কম্পেয়ার করো তো। এখানে টি ইকুয়াল টু দেখো আসলো এমজি মাইনাস এম এ, আর এখানটায় টি ইকুয়াল টু দেখো আসলো এমজি প্লাস এম এ। দুটোকে ইকুয়াল করে দাও, তাহলে mg মাইনাস এম এ ইকুয়াল টু mg প্লাস এম এ। অতএব mg মাইনাস mg ইজ ইকুয়াল টু ডান দিকে নিয়ে চলে গেলাম m প্লাস m ইনটু a, দেয়ারফর a ইকুয়াল টু m মাইনাস m বাই m প্লাস m ইনটু g। দেখো ত্বরণের রাশিমালা পেয়ে গিয়েছি। এবার আমাদেরকে টানের রাশিমালা t বের করতে হবে। t এর রাশিমালা আমি কি পেয়েছি? mg মাইনাস m এ। তুমি দু নাম্বারও বসাতে পারতে, mg মাইনাস m এ ইজ ইকুয়াল টু mg মাইনাস m ইনটু a এর রাশিমালা পুট করো m মাইনাস m বাই m প্লাস m ইনটু g। দেখো mg কমন গেল, পড়ে থাকলো 1 মাইনাস m মাইনাস m বাই m প্লাস m। mg লসাগু করো m প্লাস m, উপরে চলে গেল m প্লাস m মাইনাস m প্লাস m, কেটে গেল mm কেটে গেল,
2m পড়ে থাকবে, এখানে ক্যাপিটাল M পড়ে আছে, 2mm বাই m প্লাস m ইন্টু g। দেখো আমরা টানের রাশিমালা এবং বস্তুটির যে ত্বরণ, সেই ত্বরণের রাশিমালা দুটোই কিন্তু আমরা এখান থেকে ক্যালকুলেট করে ফেলতে পেরেছি। ঠিক আছে, হলো এই গেল আমাদের নিউটনের গতিসূত্র সম্পর্কে কিছু আলোচনা। এরপর এখানে দেখবে তোমাদের বইয়ে দেখবে আরো কয়েকটা আছে, যেমন আমরা এখান থেকে পেয়ে যাব, দেখবে যে ওই ইয়েটা কি বলে, রিক্সায় কি করে মানুষ টানে, রিক্সা কি করে টানে, বা ঘোড়ায় টানা গাড়ি কি করে চলে, এই জায়গাগুলো পেয়ে যাবো। দুটো সংজ্ঞা পাবে দেখবে এখানটা খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে বলের ঘাত, একটা হচ্ছে ঘাত বল। একটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট এই দুটো, একটা হচ্ছে বলের ঘাত, একটা হচ্ছে ঘাত বল। বল এর ঘাত ছোটবেলা থেকে পড়ে আসছি, এর মানে কি গুণ। তার মানে কোনো জিনিসের সঙ্গে যদি কিছু এখানে এর আছে, তার মানে কিছু একটা গুণ হয়ে আছে। কি গুণ হয়ে আছে? যদি বল আর বলের সময়কাল এই দুটো যদি গুণ হয়ে থাকে, বল আর বলের ক্রিয়াকাল, তার মানে F ইন্টু টি। যদি এরকম বল আর বলের ক্রিয়াকালের যদি গুণফল আমরা ধরি, তখন সেটাকে বলা হয় বলের ঘাত। আর যদি কোনো বৃহৎ মানের বল, খুব বড় বল, খুব অল্প সময়ের জন্য যদি কোনো একটি বস্তুর উপর ক্রিয়া করে, তখন সেটাকে বলা হয় ঘাত বল। ঠিক আছে, তাহলে বলের ঘাত মানে কি বললাম, বল আর বলের ক্রিয়াকালের গুণফল। আর ঘাত বল কোনো বৃহৎ মানের বল, যখন খুব অল্প সময়ের জন্য কোনো বস্তুর উপর কাজ করে, তখন সেটাকে বলা হয় ঘাত বল। এটা অ্যাকচুয়ালি একটা বল। তাহলে এর একক কি হবে, নিউটন হোক বা ডাইন হোক, আর এর ক্ষেত্রে কি হবে, নিউটন ইনটু সেকেন্ড হোক অর ডাইন ইনটু সেকেন্ড হোক। হলো এর মাত্রা কি হবে, m l t টু দি পাওয়ার -2 এর সঙ্গে t গুণ, তার মানে দেখো m l t টু দি পাওয়ার -1। আর এর ক্ষেত্রে কি হবে, m l t টু দি পাওয়ার -2। এটা কি f ইনটু t, আমরা কি পেয়েছি গো, f মানে mv mu বাই t। তাহলে f ইনটু t করলে কি পাবো, mv mu। তার মানে বলের ঘাতটা হচ্ছে ভরবেগের পরিবর্তন, আর এখানে f পেয়েছি, তার মানে mv mu বাই t। এটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার। ঠিক আছে, নরমালি সংজ্ঞা পড়ে বলের ঘাত, ঘাত বল কাকে বলে, এর সঙ্গে এদের পার্থক্য বলতে বলে। একটা পার্থক্য পেয়ে গেলে বলের ঘাতের সংজ্ঞা বলবো, ঘাত বলের সংজ্ঞা বলবো। বলের ঘাত বলতে বল আর বলের ক্রিয়াকালের গুণফলকে বোঝায়, আর ঘাত বল বলতে বৃহৎ মানের বল, খুব অল্প সময়ের জন্য কোনো বস্তুর উপর কাজ করলে সেটাকে বোঝায়। এর একক বলবো নিউটন সেকেন্ড বা ডাইন সেকেন্ড, ঘাত বলের একক বলবো নিউটন বা ডাইন, মাত্রা বলবো ml t টু দি পাওয়ার -1, ঘাত বলের মাত্রা বলবো ml t টু দি পাওয়ার -2। বলের ঘাত বলতে বলবো ভরবেগের পরিবর্তন, আর ঘাত বল বলতে বলবো ভরবেগের পরিবর্তনের হার। ঠিক আছে, এই গেল বলের ঘাত এবং ঘাত বল। আশা করি চ্যাপ্টারটা আমরা নেক্সট দিনই কমপ্লিট করে ফেলতে পারবো। খুব একটা বড় চ্যাপ্টার নয়, খুব সহজ চ্যাপ্টার, খুব ছোট চ্যাপ্টার, কিন্তু অঙ্কগুলো একটু ক্রিটিক্যাল, একটু ক্যালকুলেশনগুলো একটু নতুন, অ্যাকচুয়ালি খুব ক্রিটিক্যাল নয়, একটু নতুন চ্যাপ্টার। তোমরা আজকে এইটুকুই করে রাখবে। আমরা পরের দিন পরের ভিডিওতে এই চ্যাপ্টারের পরবর্তী অংশ আলোচনা করে এই চ্যাপ্টারে যেমন কিছু প্রবলেম আছে সেই প্রবলেমগুলো আলোচনা করবো। ওকে, থ্যাংক ইউ। নেক্সট দিন পরের চ্যাপ্টার, এই চ্যাপ্টারে পরের দিন পরের ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।